হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো অঙ্ক নিয়ে, বক্স অফিসের অঙ্ক। তো সেই অঙ্ক কষার আগে একটা কথা বলতে চাই, আমাদের টলিউড যে কারণে পিছিয়ে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে কারণে পিছিয়ে, সেটার বহু বড় একটা লম্বা লিস্ট হয়। সেটা রাইটার নেই, টেকনিশিয়ান নেই, বাজেট নেই, সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে সব, বছরের পর বছর খাজা কন্টেন্ট দেওয়ার জন্য ম্যাক্সিমাম অডিয়েন্স মুখ ফিরিয়ে নিয়েছে। এগুলো তো আছেই, এগুলো নিয়ে কথা হয়ও কম বেশি। একটা খুব বড় জিনিস যেটা নিয়ে কথা হয় না এবং যেটা অন্যতম বড় সমস্যা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, সেটা হচ্ছে এটার কাভারেজ, হাউ দ্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ কাভার্ড। কারণ মেইন স্ট্রিম মিডিয়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে রিপোর্ট করে না। এটা আজকের সমস্যা না, এটা বহু বহু বছর আগেকার সমস্যা। আমি ছোটবেলায় আমার মনে আছে একটু আধটু কাভারেজ হতো নিউজ পেপারে বা যে চ্যানেলগুলোতে আছে, এখন সেটাও হয় না। আমাদের বাংলার যেসব মিডিয়া আউটলেট বড় বড় আছে, তাদের মেন সেলিং যে আইটেম সেটা হচ্ছে পলিটিক্স। তারা 24 ঘন্টা পলিটিক্সটাকেই ফোকাস করে। বহু বছর ধরেই বাংলাতে মানে বাংলা সিনেমার কোনো কাভারেজ হয় না কোনো রকমভাবেই। এতে সমস্যাটা হয়ে গেছে, বাংলা সিনেমার কাভারেজটা খুব স্কিওয়ার্ড হয়ে গেছে। এবং এই কথাগুলো আমি আগেও একাধিক ভিডিওতে বলেছি আর কি, যে বাংলা সিনেমার কাভারেজ হয়ে দাঁড়িয়েছে ফেসবুকের কিছু পেজ, কিছু গ্রুপস এবং ইউটিউবের কিছু চ্যানেল, যেটাকে আমরা বাংলা মুভি রিভিউ কমিউনিটি বলি। আর হিরো হিরোইনরা নিজেদের হ্যান্ডেল থেকে তো পোস্ট করেন প্রমোশনাল পারপাসে, সেটা আমি বাদ দিচ্ছি। আপনি মনে করে দেখুন, আপনি বাংলা মুভি রিভিউ সম্পর্কে যত রকম আপডেট পান, সেটা বক্স অফিস হোক, সেটা মুভি রিভিউ হোক, যে কোনো রকমের বাংলা মুভি রিভিউ সংক্রান্ত খবর আপনারা এই দুটো জায়গা থেকেই পান। হয় ফেসবুকের কিছু মুষ্টিমেয় পেজ আছে, আর ইউটিউবে আমাদের এই সো কল্ড বাংলা মুভি রিভিউ কমিউনিটি। এবার এদের সমস্যাটা হচ্ছে এই পেজগুলো বা এই ইউটিউব চ্যানেলগুলো, এরা কিন্তু ভালোবাসা থেকে করছে না। মানে তারা সিনেমা যে ভালোবাসে কনস্ট্রাকটিভ ওয়েতে, প্যাশনেট, তা কিন্তু নয়। তারা এটা করছে তাদের রোজগারের স্বার্থে। এবার রোজগারের স্বার্থে গেলে আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে এমন জিনিস দিতে হবে যেটা পাবলিক খাবে। এবার এখান থেকেই সমস্যাটা শুরু হয়ে যায়, যে এদের একটা খুব সিম্বায়োটিক ফিডার সিস্টেম সম্পর্ক আছে এদের অডিয়েন্সের সাথে। এদের অডিয়েন্সটা কোনো না কোনো স্টারের ফ্যান বা সো কল্ড বাংলা সিনেমার ফ্যান। এদেরকে খুশি রাখতে গেলে, যাতে এরা বারবার করে এই চ্যানেলগুলোতে আসে বা এই পেজগুলোতে লাইক করে, শেয়ার করে, করে, মানে এখান থেকে মানে ফেসবুক যেভাবে মনিটাইজ হয়, এরা এটা করে যাতে এই অডিয়েন্সটা আসে। এবং এই অডিয়েন্সটাকে আনতে গেলে এদের মনের মতো খবরই দিতে হবে। এই জন্যে এই ফেক বক্স অফিসের কালেকশনটা এখান থেকে আসে, কারণ তা না হলে এরা তো আসবে না। আপনি যদি এদেরকে বলেন যে তোমার প্রিয় হিরো সিনেমা মানে সিঙ্গেল স্ক্রিনে কাঁপিয়ে দিচ্ছে, এখানে তাণ্ডব করে দিচ্ছে, রেকর্ড ভেঙে দিচ্ছে, বক্স অফিসের কিং, যেসব টার্মিনোলজিগুলো ইউজ হয়, এগুলো ইউজ না করলে বা এই ইনফ্লেটেড বক্স অফিস না দেখালে তাদের ভিউ আসবে না বা তাদের আসবে না। এবং এগুলোকে প্রতিবাদ করার কেউ নেই বা এটাকে ডিবাঙ্ক করার কেউ নেই, কারণ মেন স্ট্রিম মিডিয়া বলারই না। মেন স্ট্রিম মিডিয়া আবারও বাংলা সিনেমাকে বহু বছরই কভার করে না, তাদের কাজ পলিটিক্স, তারা পলিটিক্স করে। এবার বক্স অফিসের ক্ষেত্রে সমস্যাটা হয়ে যায় হচ্ছে একটা জায়গায়, যে ন্যাশনাল যে মাল্টিপ্লেক্স চেন আমাদের আছে তিনটে, পিভিআর, আইনক্স আর সিনেপলিস। পিভিআর আইনক্স তো এখন মার্চ করে গেছে, আর সিনেপলিস, এদের তো একটা সর্বভারতীয় ক্ষেত্রে এদের একটা বিশাল বড় চেন। এদের একটা খুব কনস্ট্রাকটিভ ওয়েতে বক্স অফিস ফিগারটা রিপোর্ট করা হয়, তো সেখানে জল মেশানোর জায়গা নেই এবং প্রতি শনিবার করে এই আপডেটটা আসে। তো এদের জল মেশানোর জায়গা, এবং এখান থেকেই এই ফেক বক্স অফিসের যে মানে সমস্যাটা শুরু হয়, যে যেহেতু এরা বড় মানে বেশি জল মেশাতে পারে না ন্যাশনাল প্লেক্স চেনগুলোতে, তো এদের যে কপ আউট আছে, এরা একটা খুব সুন্দর কপ আউট ইউজ করে, সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। এই সিঙ্গেল স্ক্রিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব একটা নেই, সেটা সবাই জানি আমরা, এবং সিঙ্গেল স্ক্রিনের টিকিট প্রাইস কম, সেটাতে আমি আসছি। কিন্তু এদের বক্তব্য হচ্ছে যে কোনো সিনেমা, ওই যে আবারও বললাম, সিম্বায়োটিক ফিডার সিস্টেম, মিথজীবী সম্পর্ক, এরা এদেরকে যেটা শোনাবে সেটাই অডিয়েন্স খাবে, অডিয়েন্স আবার ফেরত আসবে, একটা পারস্পরিক মিথজীবী সম্পর্ক। তো এরা কি করে, এই সিঙ্গেল স্ক্রিনের এই ফিগারটা বলে যে হ্যাঁ এই সিনেমাটা হয়তো মানে মাল্টিপ্লেক্স চেনে এই ব্যবসা করেছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে দুর্দান্ত চলছে। এটা একটা সুপারস্টারের ক্ষেত্রে তো ভীষণভাবেই হয়, যে তার সিনেমা নাকি মাল্টিপ্লেক্সে একদমই চলে না, ন্যাশনাল প্লেক্সে কালেকশন হাস্যকর রকমের কম হয়,
কিন্তু মানে সিঙ্গেল স্ক্রিনে সেই সব সিনেমা নাকি মারাত্মক চলে, হাউসফুলের পর হাউসফুল যাচ্ছে, তাণ্ডব করে দিচ্ছে, কাঁপিয়ে দিচ্ছে, ভূমিকম্প, সুনামি, অগ্নুৎপাত, কত কিছু হয়ে যাচ্ছে। তো এটা তো একটা সুপারস্টারের ক্ষেত্রে হয়। আর যেটা বললাম, এখন পারিয়া নিয়ে হাইপ আছে অডিয়েন্সের মধ্যে, তো এরা এখন পারিয়ার সাথেও করতে শুরু করেছে। এবার আমি আসছি অঙ্কে। ধরুন আপনি একটা 500 সিটারের অডি কল্পনা করুন, সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি। এত বড় অডি এখন কমে গেছে খুবই, মানে হাতে গোনা কয়েকটা বাকি আছে। এই জাতীয় এত বড় বড় অডি বেশিরভাগই নেই। 500টা সিটারের অডি কল্পনা করুন নিজের মাথার মধ্যে, এবং বাংলা সিঙ্গেল স্ক্রিন। আমি প্রিমিয়াম সিঙ্গেল স্ক্রিনের কথাও বলছি না, আমি লোকাল মাল্টিপ্লেক্সের কথাও বলছি না, আমি মানে টপ 3 ন্যাশনাল চেঞ্জ পিভিআর আইনক্সের কথা তো বলছি না। বাংলা সিঙ্গেল স্ক্রিন বড় 500টা হল কল্পনা করুন। টিকিটের দাম ধরুন 50 টাকা, ঠিক আছে? এইরকম একটা সিনেমা হল যদি পুরোপুরি হাউসফুল যায়, 500টা সিট পুরো হাউসফুল, আপনি নিজেকে কল্পনা করুন 500 জনের মধ্যে বসে আছেন, একটা সিনেমা দেখছেন, যেগুলো আবারও এই জাতীয় সিনেমা হল কিন্তু প্রায় নেই বললেই চলে। এই ওয়েস্ট বেঙ্গলে তো নেই, মানে খুবই কম সংখ্যক, সাউদার্ন স্টেটগুলোতে হয়তো এখনো আছে, এখানে নেই। এরকম যদি হাউসফুল হয় একটা বাংলা সিঙ্গেল স্ক্রিন থেকে, টিকিটের দাম ধরুন 50 টাকা, 500 জনের মধ্যে বসে আছেন, একটা হল থেকে কালেকশন হবে 25,000 টাকা। 25,000 টাকা। আবারও নিজেকে কল্পনা করুন নিজের মাথার মধ্যে 500 জনের মাঝখানে পুরোপুরি হাউসফুল বিশাল বড় মানে সিঙ্গেল স্ক্রিন, যেগুলো আবারও প্রায় নেই বললেই চলে, তাও আমি মানে উদাহরণ সাপেক্ষে বলছি। 25,000 টাকা কালেকশন হবে যদি পুরোপুরি একদম পুরো চাপ্পা চাপ্পা ফুল যায়। এইরকম 400টা সিনেমা বা 400টা শো ফুল হতে হবে 1 কোটি টাকা ব্যবসা করার জন্য। 1 কোটি টাকা, জাস্ট 1 কোটি টাকা ব্যবসা করার জন্য এরকম 400টা শো হাউসফুল হতে হবে। 500টা সিটারের অডি বাংলা সিঙ্গেল স্ক্রিন পুরো ভর্তি, এরকম 400টা হল হতে হবে। যদি আমি টিকিটের দাম 50 টাকা করে ধরি, 50 টাকা করে 500টা সিটারের অডি থেকে একটা শো হাউসফুল হলে 25,000 টাকা উঠবে। সেরকম 400টা অডি ফুল হতে হবে 1 কোটি টাকা ব্যবসা করার জন্য। যদি 60 টাকা করেও ধরি তাহলে 30,000 টাকা, সেখানেও 333টা শো হাউসফুল যেতে হবে। এই যে আপনারা বাংলা সিনেমার ক্ষেত্রে শোনেন 3 কোটি টাকা ব্যবসা হয়ে গেল, 5 কোটি টাকা, 10 কোটি টাকা, কাঁপিয়ে দিচ্ছে, ঝাঁপিয়ে দিচ্ছে, সুনামি, টাইফুন, অনেক কিছু করে দিচ্ছে, রেকর্ড সব নাকি সব একেবারে তাসের ঘরের মতো ভেঙে যাচ্ছে, প্রত্যেকটা কথা ফেক। বাংলার যা ইনফ্রাস্ট্রাকচার আছে আর বাংলার সিনেমার অডিয়েন্সের যা পারসেপশন, কারণ আবারও বছরের পর বছর খাজা কন্টেন্ট বাংলা ইন্ডাস্ট্রি দিয়ে গেছে, লোকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারোর কিচ্ছু এসে যায় না যে বাংলা সিনেমাই দেখতে হবে, বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা দেখতে হবে, কারোর কোনো দায়বদ্ধতা নেই। সিনেমা দেখাটা একটা রিক্রিয়েশনাল কাজ, এটা এই কথাগুলো আমি আগেও বলেছি, এটা কোনো মরাল অব্লিগেশন নেই আমাদের। সিনেমা দেখাটা একটা রিক্রিয়েশনাল কাজ। আমি একটা আমার ফ্রি টাইমে আমি কি দেখবো, আমি বাদেও সিনেমা দেখবো কিনা, আমি নাচবো না গাইবো না ক্রিকেট খেলা দেখবো না ঘুমাবো, আমার বিষয়, এটা আমার কোনো মরাল অব্লিগেশন নেই বাংলা সিনেমা দেখার। তো আমি যদি বছরের পর বছর খারাপ কন্টেন্ট বাংলা ইন্ডাস্ট্রি দিয়ে যায়, তাহলে অডিয়েন্স দেখবেন, এটা সিম্পল বিষয়। তো এই যে অঙ্কটার কথা আমি বললাম, বুঝতে পারলেন? এবার আমি আসছি হচ্ছে এই যে রিসেন্ট সিনেমাটার ক্ষেত্রে পারিয়া, এখানে একটা বক্স অফিসের ফিগার উঠে এসছে। এটা ন্যাশনাল মাল্টিপ্লেক্স চেন থেকে 8.5 লাখ টাকার মতো ব্যবসা করেছে। এবার ওভারঅল শোনা যাচ্ছে যে ফিগারটা কেউ বলছে 58 লাখ, কেউ বলছে 80 লাখ, কেউ 1,20,00,000, মানে বলতে তো লাইসেন্স লাগে না, এবং আবারও যেটা বললাম ওই ফিডার সিস্টেম, এই খবরগুলো যদি না খাওয়ায় এই অডিয়েন্সটা আসবে না, এদেরকে ভিউজ দেবে না, পোস্টে লাইক করবে না, শেয়ার করবে না। তো আপনি ভাবুন, এই যে এরা একটা কথা বলে সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন, কোনোদিন সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশন এতটা যেতে পারে? যেখানে 8 লাখ টাকা, 8.5 লাখ টাকা টপ 3 ন্যাশনাল চেঞ্জ থেকে কালেকশন হচ্ছে। এবং আরও একটা কথা আমি বলি, টিকিট প্রাইসের কিন্তু একটা হিউজ ডিফারেন্স আছে। একটা সিনেপলিসে 350 টাকার টিকিটে আপনি যে সিনেমাটা দেখছেন সেখানে ধরুন 10 জন আছে, ঠিক আছে? 10 জন আমি ধরলাম শোটা দেখতে গেছে, 350 টাকা 400 টাকার টিকিট কেটে,
সেটা একটা সিঙ্গেল স্ক্রিনে সেটার করেসপন্ডিং ফিগার কিন্তু 60 জন বা 70 জন দেখছে। একটা 50 টাকার টিকিট আর একটা 350 টাকার টিকিটের এটাই পার্থক্য, যে 10 জন 15 জন যখন দেখছে সেটার যা টাকার যা ভ্যালু আসছে সেইটাই একটা 50 টাকা 60 টাকার সিঙ্গেল স্ক্রিনে সেই টাকার ভ্যালুটা তুলতে গেলে 60 জন 70 জন সিনেমা মানে হাউসফুল, অলমোস্ট ফুল এখান থেকেই হয়ে যাবে। কি বলতে চাইছি বুঝতে পারছেন? এই যে কথাগুলো বলে এরা, 1 কোটি টাকা তোলা যেখানে 8 লাখ টাকা ন্যাশনাল প্লেক্স থেকে উঠেছে, কখনো সম্ভব? টিকিট প্রাইস কমে, আমি নিজে দেখতে গেছি, আমি নিজে টপ 3 চেন্সে খুব কম দেখতে যাই, কি প্রিভিয়ার, আইনক্স বা সিনেপলিসে আমি খুব একটা কোনোদিনই যাই না, আমার মানে অতটা পকেট ফ্রেন্ডলি হয় না। তো আমি আমাদের মানে বারাসাতের এদিকে যারা আছেন হয়তো জয়া সিটি মল বা আরতি চিনবেন, আমি এই দুটোতেই যাই, মোটামুটি পকেট ফ্রেন্ডলি, 150-200 টাকায় হয়ে যায়। তো এরকম যে সিঙ্গেল স্ক্রিন মানে এরকম যে লোকাল মাল্টিপ্লেক্সেস আছে টপ 3-র বাইরে, সেখানেও কিন্তু টিকিট প্রাইস খুব বেশি নয়। মানে আমি দেখতে গেছি 150 টাকা দিয়ে টিকিট, মানে এখানে ওই 150 টাকা 180 টাকা এরকম টিকিট প্রাইস, সেটাও কিন্তু সেখানেও যা ভ্যালু দেওয়া দরকার সেগুলো তো হাউসফুল যাচ্ছে না। আমি দেখতে গেছি অলমোস্ট হল ফাঁকা, 14-15 জন বসে আছে। আমি শনিবার দিন দেখতে গেছি, সেকেন্ড দিন, অনেকেরই শনিবার দিন ছুটি থাকে, তাই 15-16 জন হলে ছিল। আমি ইভিনিং শো দেখতে গেছি। এদের এই কথাগুলো বলে এবং এই কথাগুলো বলার সুযোগটা এরা পায় কারণ আমাদের সিঙ্গেল স্ক্রিন থেকে যে ফিগারটা আসে সেটা কোনোদিনই রিপোর্টেড হয় না, তার কারণ সেটা পদবাচ্য হয় না, রিপোর্ট করার মতো হয় না। এবার কোনোদিন একটা সিনেমা 8 লাখ টাকা যদি ন্যাশনাল প্লেক্স থেকে কালেকশন করে, কোনো দিন পসিবল? আপনারাই ভেবে বলুন যে টিকিট প্রাইসের যা ডিফারেন্স, কয়েকশো শো হাউসফুল হতে হবে একটা 90 লাখ 1 কোটি টাকার ইয়েতে যেতে গেলে একটা সিঙ্গেল স্ক্রিন থেকে। প্রিমিয়াম সিঙ্গেল স্ক্রিন যদি আমি ধরেও বলি, বা ন্যাশনাল মানে নন ন্যাশনাল প্লেক্স যেগুলো আছে, লোকাল প্লেক্সেস যেগুলো আছে, মাল্টিপ্লেক্স বা সাথে জয়া টয়ার মতো, কোনোদিন সম্ভব? আমাদের বাংলা সিনেমার যেটা সমস্যা, এবং এটা ওই 2008 থেকে 2014 সোকল্ড স্বর্ণযুগ, তারপরে নিওলিথিক, চালকোলিথিক, তাম্র, রৌপ্য, লৌহ, যে কটা যুগই এসছে, প্রত্যেকটা যুগেই বাংলা সিনেমার মেন সমস্যা হচ্ছে বাংলা সিনেমা বক্স অফিস থেকে টাকা তুলতে পারে। বাংলা সিনেমা বেসিক্যালি রান করে একটা গ্লোরিফাইড ডাইরেক্ট টু ভিডিও মডেলে। আমেরিকাতে একটা ব্যাপার আছে, ডাইরেক্ট টু ভিডিও সিনেমা, এমন সিনেমা যেগুলো কম বাজেটে তৈরি হয়, যেগুলোর যে থিয়েট্রিক্যাল রিলিজ করার যে লজিস্টিক্যাল কস্ট সেটা প্রডিউসাররা ওঠাতে চান না, তো তারা ডাইরেক্টলি স্যাটেলাইট রাইটটা বেচে দেন এবং ভিডিও অন ডিমান্ড ওদের ওখানে আরও সিস্টেম আছে। আমাদের বাংলা সিনেমা বেসিক্যালি ওই মডেলটাই গ্লোরিফাইড, বাংলা সিনেমা থেকে টাকা ওঠে না। এখানে এই যে একটা 2 কোটি টাকা সিনেমা 2.5 কোটি টাকা ব্যবসা করলে সেটাকে সুপারহিট ডিক্লেয়ার করে দেওয়া, এগুলো কোনোদিন সম্ভব? আমি তো নেট কালেকশন গ্রস কালেকশনে যাচ্ছিই না, 30% তো সরকার নিয়ে নেয়, তারপরে 50% ডিস্ট্রিবিউশন শেয়ার, সেটাও কমতে থাকে প্রত্যেক সপ্তাহে। কোনোদিন সম্ভব? আমাদের কোনো মানে একদম মুষ্টিমেয় বছরে, এটা আমি আগেও বলেছি, 2 থেকে 3টে সিনেমা নিজের পুরো কালেকশনটা বক্স অফিস থেকে তুলতে পারে। এবং এটা আজকের সমস্যা না, এটা বহু বছর ধরেই সমস্যা, 30-40 বছর ধরে সমস্যা। তাম্র, লৌহ, স্বর্ণ সব যুগেই এই সমস্যা ছিল। আমাদের যে সোকল্ড স্বর্ণ যুগে 5 কোটি টাকার সিনেমা 8 কোটি টাকা ব্যবসা করছে, সেটা নাকি অল টাইম ব্লকবাস্টার। একটা 5 কোটি টাকার সিনেমা 8 কোটি টাকা ব্যবসা করলে, আমি যদি 30% গিয়ে সরিয়ে দিই, নেট কালেকশন 5 কোটি 60 লাখ টাকা, ডিস্ট্রিবিউটার পাচ্ছে 2 কোটি 80 লাখ টাকা, সেটা সুপারহিট সিনেমা, ব্লকবাস্টার সিনেমা। এটা ইয়ার কি? একটা গ্লোরিফাইড ভিডিও মার্কেট থেকে ইয়ে করে, একটা কি বলবো, গ্লোরিফাইড একটা ডাইরেক্ট টু ভিডিও মার্কেটে আমাদের মডেলে এটা রান করে। এবার এই বক্স অফিস ফিগারটা যখন কোনো প্রডিউসাররা রিপোর্ট করছে বা যখন অ্যাক্টার বা রিপোর্ট করছে, সেটার পেছনে দুটো কারণ আছে, একটা খুব রেথরিক্যাল কারণ আছে এবং একটা খুব প্র্যাকটিক্যাল বা প্র্যাগম্যাটিক কারণ আছে। যেটা রেথরিক্যাল কারণ, সেটা দেখুন, স্টারডাম জিনিসটা না একটা পর্দা, একটা আবরণ, ইটস আ লেয়ার। তো আপনাকে ওই সাকসেসের যে মানে ইমপ্রেশনটা সেটা ধরে রাখতে হবে, তা না হলে আপনি অ্যাজ আ সেলিব্রিটি আপনি সেই ইয়েটা পাবেন না, বা আপনার সেই যে ইগোটা আছে, আপনার ইগোটা প্যাম্পার্ড হবে না। এটা একটা সেলিব্রিটি হওয়ার বা একটা সেলিব্রিটি স্টেটাসের খুব ইন্টিগ্রাল একটা পার্ট। পরমব্রত চট্টোপাধ্যায় গৌতম ভট্টাচার্যের সাথে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, এখানে এই কথাগুলোই বলেছিলেন।
তো এদের এই যে সেলিব্রিটির বা তাদের যে সাকসেসের যে কোশেন্টটা, যে পর্দাটা, আবরণটা ধরে রাখার জন্য অনেক সময় এরা বাড়িয়ে বলে। আর সেকেন্ড একটা খুব প্র্যাগম্যাটিক রিজন আছে, যে তারা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি হিসাবে ইউজ করছে বক্স অফিসটাকে, যে চলো এই আমি বললাম 2 কোটি টাকা ব্যবসা হয়ে গেছে, 5 কোটি টাকা ব্যবসা হয়ে গেছে, চলো সেটাকে অ্যাজ আ হাইপ ক্রিয়েট করে অন্য লোকে আসবে, যেটাতে আমার কোনো সমস্যা নেই। বক্স অফিসকে অ্যাজ আ মার্কেটিং টুল হিসাবে ইউজ করে বক্স অফিস নাম্বার, আমার কোনো ইস্যু নেই। কিন্তু সমস্যাটা হয়ে যায় এটা তো রিয়ালিটিটা থেকে আমাদের তো চোখটা সরিয়ে নিচ্ছে, তাই না? বক্স অফিসকে অ্যাজ আ মার্কেটিং টুল সবাই ইউজ করে এবং কম বেশি জলও সব ইন্ডাস্ট্রি মেশায়, বাট তাতে সমস্যাটা হয়ে যাচ্ছে লোকে তো রিয়ালিটিটা বুঝছে না। আজকে পারিয়া একটা প্রিটি ডিসেন্ট সিনেমা হয়েছে, আমার দারুণ কোনো সিনেমা লাগেনি, বাট সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো অনেক এলিমেন্ট আছে। বাট সেটাকে এরকম হাইপ ক্রিয়েট করে, এরকম মানে আউটল্যান্ডিশ ফিগার বলে, যেটা এই ইনফ্রাস্ট্রাকচারে কোনোদিন সমস্যা, মানে যেটা কোনোদিন ফিজেবেলই না, এরকম ইয়ে করে তো আপনি মানে জোর করে একটা সাকসেসের ইলিউশন তৈরি করছেন, যে ইলিউশনটার তো কোনো ভ্যালু নেই। আলটিমেটলি রিয়ালিটি তো চেঞ্জ হবে না। আজকে পারিয়ার যা বক্স অফিস হয়েছে, পারিয়া যদি স্যাটেলাইটে সেরকম ভ্যালু না পায়, পারিয়া 2 তৈরি হবে না। পারিয়া তো যারা এতদিনে দেখেছেন তারা তো জানেন যে লাস্টে একটা ক্লিফ হ্যাঙ্গার আছে এবং সিকুয়াল আসতে চলেছে। যদি বক্স অফিসের সাকসেস অ্যাকচুয়ালি না পায়, স্যাটেলাইটে ভ্যালু না পায়, পারিয়া 2 তৈরি হবে না। রিয়ালিটি তো চেঞ্জ হবে না এই ইলিউশনটা তৈরি করে। কিছু ইউটিউবার কিছু পেজেস করছে, তারা তাদের, যেটা বললাম, তারা তাদের স্বার্থে করছে, মেইন স্ট্রিম মিডিয়া বদার্ড একদমই নয়। এবার এইগুলো যদি করেন লোকে তো ইয়ে করছে না। আজকে সিনেমার হিরোকে কোথায় 4টে শো ফার্স্ট ফিলিং হয়েছে সেটা স্ক্রিনশট নিয়ে পোস্ট করে বলতে হচ্ছে সিনেমা সুপারহিট। এগুলো কি এম্বারাসিং নয়? এগুলো মানে এগুলো তো নিজেকে ছোট করা, মানে নিজেকে বড় দেখাতে গিয়ে উল্টে নিজেকে আপনারা মানে কি বলবো, মানে আপনাদের মানে এতটাই কঙ্কাল ছাড় অবস্থা টলিউডের বক্স অফিসে, সেটা এক্সপোজ করে দিচ্ছেন। তো যাই হোক, আমি এই জাতীয় ভিডিও বানানো থেকে বিরতই থাকি সচরাচর, কারণ বক্স অফিসের ভিডিও সত্যি কথা বলতে সেটার কোনো পেছনে কোনো ক্রিয়েটিভিটি নেই, কোনো অ্যানালিসিস নেই, কোনো নলেজ লাগে না। বাট এই ভিডিওটা বানালাম, তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।